গুড ইভিনিং এভরিওয়ান। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আজকে আমরা আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম বা স্টেট ফাংশন থেকে আমরা কিভাবে কন্ট্রোল ডিজাইন করতে পারি। এখন স্টেট কনসেপ্টে যাওয়ার আগে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন সম্পর্কে জানতে হবে, যেটার নাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো অ্যাকচুয়ালি এখানে ল্যাপ্লাস কাজে লাগে, তারপর ফুরিয়ার দরকার হয়। তো ফুরিয়ারটা আপাতত ডিরেক্টলি কোনো কাজে আসবে না। ল্যাপ্লাস দিয়ে আমরা মোটামুটি বিভিন্ন ম্যাথ সলভ করে ফেলতে পারবো। এই কারণে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আপনাদের জাস্ট আমি বেসিক যেটা এবং কেন এটা করা হয় বা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি সেটা আজকে একটু আইডিয়া দিব। তাইলে আমাদের আজকের লেকচারের ফার্স্ট টপিকটা শুরু হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এটার নাম থেকে বোঝা যাচ্ছে এটা একটা ট্রান্সফরমেশন প্রসেস। মানে এটা পুরাটাই একটা ম্যাথমেটিক্যাল প্রসেস। মানে ম্যাথে যেরকম আমরা একটা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে একটা ইনপুট থাকে, সেটার একটা আউটপুট পাই, বা ব্যাপারটা এরকম যে একটা ফাংশন থাকে, সেটাকে একটা অপারেটর, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন বা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই বলি না কেন, সবকিছু এক একটা অপারেটর। মানে এরা কোনো একটা কিছুর ওপর অপারেট করে। যেমন কিছু জিনিসটা কি, এই সেই জিনিসটা আমাদের যে কোনো একটা ইকুয়েশন হতে পারে। তো এখন এখানে আমরা কন্ট্রোল সিস্টেমে যা যা পড়তেছি ম্যাথমেটিক্যাল মডেলিং এ, সবকিছুকে আমরা ম্যাথের ইকুয়েশনে কনভার্ট করতেছি, তারপর সেটাকে সলভ করতেছি। তো এখন ট্রান্সফরমেশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। এখন প্রথমেই বলি এটার দরকারটা কি। যেমন ধরেন আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সেই এইচএসসি লেভেলে করে আসছি। এখন যদি এটা এরকম একটা ইন্টিগ্রেশন হয় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর 2xy, এরকম অনেক বড় একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে আমার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। ম্যাডাম, এখন আমরা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কি জি দেখা ম্যাডাম। যাচ্ছে স্ক্রিন? আচ্ছা। আচ্ছা, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিছু মানে বেশি কিছু আমি লিখি নাই, মুখেই বলতেছি। তো ধরলাম যে এরকম একটা কমপ্লেক্স টাইপের একটা ইকুয়েশন লিখছি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। জাস্ট আমি একটা এইচএসসি লেভেলের একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছি যে আমাদের কেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা দরকার। তো এখানে আমি একটা বিশাল একটা ইকুয়েশন লিখছি, এটাকে এক্স এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করতেছি। তো এটা আমাদের করতে হবে না, আমি বুঝাচ্ছি আর কি। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে কি হয়, অনেক ঝামেলা হবে। আমাদের এখানে ইউভি অনেক কিছু গুণ ভাগ অবস্থায় আছে। তো আমরা জানি ইউভি, সেটাকে করতে গেলে রুট আছে, আবার ওয়াই আছে। মানে এটা বেশ একটা কমপ্লেক্স একটা জিনিস। আবার যদি আমি এখানে ডাবল একটা ইন্টিগ্রেশন দিয়ে ডি ওয়াই রেসপেক্টেও করি, আপনারা হয়তো ম্যাথমেটিক্স এর কিছু কোর্স করে আসছিলেন সেই আন্ডার গ্রেডের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তো আমাদের এগুলো অনেক বড় বড় প্রসেস। তো এখানে একটা সংক্ষেপে যদি বলি, এটার মানে সহজে করার একটা উপায় আছে। আমরা জানি যে এক্স ওয়াই এই কোঅর্ডিনেট গুলা কিরকম, এরকম হয়, এদিকে এক্স অক্ষ থাকে, এদিকে ওয়াই অক্ষ থাকে। এবং এখানে যদি একটা বিন্দু নেই, সেই বিন্দুটার কোঅর্ডিনেট আমরা নির্ণয় করি এক্স অক্ষের দিকে কত ডিগ্রি, মানে কত দূরত্ব সে গেছে, ওয়াই অক্ষের দিকে কত দূরত্ব গেছে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা, সেটাকে আমরা স্থানাঙ্ক বলি নর্মালি। আচ্ছা, এখন স্থানাঙ্ক দিয়ে আসলে কি বোঝায়? স্থানাঙ্ক দিয়ে বোঝায় ওই পয়েন্টটা এই স্পেসটাতে কোন জায়গায় আছে। তাহলে আমি কোন জায়গায় আছে এটা দেওয়ার জন্য কি আমার এক্স ওয়াই ছাড়া আর কোনো উপায় আছে? আছে। যেমন ধরি এখানে এটা আমার যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে আমি বললাম যে আমি এটা 45 ডিগ্রি কোণে এত দূরত্বে যাই। তাহলে এখানে আমাদের আরেকটা ফর্ম থাকে, এই এক্স ওয়াই, এটা আমাদের কার্টেসিয়ান ফর্ম বলা হয়, বা কার্টেসীয় স্থানাঙ্কই বলি, কার্টেসীয়ই বলা হয় মেবি বাংলায়। আর এখানে আর থিটা দিয়ে প্রকাশ করলে এটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। তো এখানে অনেক সময় দেখা যায় যে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা এটাকে কার্টেসিয়ান ফর্ম থেকে নিয়ে চলে যাই পোলার ফর্মে। তো পোলার ফর্মে নিলে অনেক সময় দেখা যায় যে এটা অনেক সহজ হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে পোলারেরটা কঠিন থাকে, আমরা কার্টেসিয়ান ফর্মে এরকম এক্সচেঞ্জ করে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি। তো এই যে একটা উদাহরণ দিলাম, এটার মতোই
আরেকটা ট্রান্সফরমেশন হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমি গত ক্লাসে যেগুলা দেখাইছিলাম আমাদের একটা এররের জিনিসগুলা দেখাইছিলাম, স্টেডি স্টেট এরর। এখানে আমি বলছিলাম হচ্ছে এস এর রেসপেক্টে প্রকাশ করছি, কিন্তু আসলে সব জিনিসগুলা টাইমের রেসপেক্টে প্রকাশ হয়। তো এখানে টাইম ডোমেইন আর ল্যাপ্লাস বা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং টাইম ডোমেইন এই দুইটার যে ট্রান্সফরমেশন সেটাই প্রকাশ করা হয়েছে ল্যাপ্লাস। যেমন এই ম্যাথমেটিক্সের যে উদাহরণটা দিলাম, কার্টেশিয়ান থেকে পোলার, এটা একটা ফর্মে যাওয়ার একটা ওয়ে আছে, ঠিক সেরকম আমরা টাইম থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাওয়ার একটা উপায় হচ্ছে ল্যাপ্লাস। এখন এখানে যেরকম আমি একটা উদাহরণ দিলাম যে এই কমপ্লেক্স জিনিসটাকে সহজে সলভ করা যায় হচ্ছে পোলারে নিয়ে গেলে, ঠিক সেরকম আমাদের টাইম ডোমেইনেরও কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন থাকবে যেগুলাকে এই ল্যাপ্লাস ডোমেইন বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে আমাদের এটা সহজ হয়। তো আমি হচ্ছে আজকে দু একটা জাস্ট ছোট ছোট উদাহরণ দেখাবো, সেই উদাহরণ থেকে বোঝা যাবে যে এটা মানে ল্যাপ্লাসে কেন যায়। আর অ্যাকচুয়ালি ওইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট মানে ল্যাপ্লাসের যেই সূত্রগুলা থাকবে, যেমন ধরেন এই যে পোলার স্থানাঙ্কের সূত্র, এখানে আর এবং থিটার আমরা একটা সম্পর্ক পাই, এক্স এবং ওয়াই এর একটা সম্পর্ক পাই, সেরকম ল্যাপ্লাসেরও কিছু সূত্র আছে। তো ওই ফর্মুলা গুলো আমরা কন্ট্রোল সিস্টেমে কোথায় ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো দেখাবো, এবং খুবই মানে বেসিক যেগুলা সেগুলাই দেখাবো। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হইলো যে আমরা হচ্ছে টাইম ডোমেইন থেকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেতে চাই তাহলে এটাকে আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে যেতে পারি। তাহলে আমাদের একটা সিগন্যাল যদি এরকম আর টি হয়, এটার ট্রান্সফর্ম করার পর যেটা পাবো সেটাকে আমরা সাধারণত এই ভাষায় লিখি। আর এখানে টি টাইম ডোমেইন বোঝাচ্ছে, আর ক্যাপিটাল এস, এস দিয়ে বোঝায় হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন বোঝাচ্ছে। এখন এই যে এস, আমি বললাম এটা টাইম থেকে ফ্রিকোয়েন্সি, এই এস এর মধ্যে আসলে ফ্রিকোয়েন্সি লুকায়িত আছে। ঠিক আছে, এস এর মধ্যে ফ্রিকোয়েন্সি কিভাবে আছে, যে যে হচ্ছে আমাদের নর্মাল যে আই আর জে দিয়ে আমরা প্রকাশ করি কমপ্লেক্স নাম্বার, মানে এটা হচ্ছে -1, এই জিনিসটা হচ্ছে আমাদের জে। তার মানে এখানে একটা কমপ্লেক্স নাম্বারের ব্যাপার আছে, আর সাথে আমার ওমেগা, এবং ওমেগা সমান আমরা জানি 2πf। তাহলে এই যে এস টা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেট করে, তাহলে এস এর একটা কমপ্লেক্স টার্ম থাকবে আর একটা হচ্ছে রিয়েল টার্ম থাকবে। তো এটা হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, তো আমাদের এটার ডিটেলসে যাওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝাচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাওয়া যায়। আচ্ছা, তো এখন এটা করলে আমরা কিছু সুবিধা পাই, ওই ক্যালকুলেশনের সুবিধা। তো ক্যালকুলেশনের সুবিধাগুলো কিভাবে পাই সেটাতে যাওয়ার আগে দু একটা জিনিসের আমরা হচ্ছে ট্রান্সফরমেশন করব। তাহলে আমরা কয়েকটা টাইপের সিগন্যাল পড়ছি, যেমন একটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল বা স্টেপ সিকোয়েন্স, এটাও বলছি, আবার স্টেপ রেসপন্স এভাবেও বলছি। মানে মূল কথা একটা সিগন্যাল যদি বলি ইউনিট স্টেপ হয়, সেটার আমাদের ইয়াটা ছিল হচ্ছে ইউটি দিয়ে আমরা প্রকাশ করতাম হচ্ছে ইউনিট স্টেপ, একটা সিগন্যাল ছিল। তারপর আমাদের র্যাম্প টাইপের একটা সিগন্যাল ছিল, র্যাম্প সিগন্যালকে আমরা সাধারণত টি ইউটি দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে র্যাম্প সিগন্যাল। তারপর এক্সপোনেনশিয়াল সিগন্যাল ছিল, তারপর হচ্ছে সাইন, এগুলা ছিল। তো এটা যেটাই থাকুক না কেন আমাদের কোনো সমস্যা নাই, আমাদের মেইন দেখতে হবে যে এখানে কোন সিগন্যালটা ল্যাপ্লাসে গিয়ে কি উপায় বা কি আকার ধারণ করে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে। আচ্ছা, তাইলে আমি হচ্ছে পেজটাতে চলে যাই, যে পেজে আমি বিভিন্ন সিগন্যাল দেখাইছিলাম, খুব সম্ভবত এই যে এটা। আচ্ছা, তাইলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা সিগন্যাল বিভিন্ন ধরনের দেখছি, স্টেপ সিগন্যাল দেখছি, র্যাম্প সিগন্যাল, তারপর প্যারাবোলিক সিগন্যাল। তো আমি হচ্ছে এখন স্টেপ সিগন্যাল আর হচ্ছে র্যাম্প সিগন্যাল এই দুইটাকে ল্যাপ্লাস ডোমেনে গেলে কেমন হবে সেটা দেখবো। তাহলে এখন আমাদের জানতে হবে যে আমরা কিভাবে ল্যাপ্লাস ডোমেনে যাই। আমি আবার এই উদাহরণটাতে ফিরে আসতেছি। এক্স হচ্ছে আমার কার্টেসীয় ফর্মে ছিল, আর হচ্ছে আর থিটা এটা হচ্ছে পোলার ফর্মে ছিল। আমরা এখানে অলরেডি জানি এক্স সমান হচ্ছে আর কস থিটা, এদের একটা রিলেশন আছে, আবার ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, এরকম একটা রিলেশন আছে। তার মানে এক্স আর আর, এক্স থেকে যদি আমি এটাতে যেতে চাই ওটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, তার মানে এখানেও আমাদের একটা ফর্মুলা থাকবে। তাহলে এখন ল্যাপ্লাসের যে ইকুয়েশনটা সেটার আমরা ফর্মুলাটা জাস্ট লিখি। তাহলে এখানে যদি একটা ফাংশন হয় এফ অফ টি, এফ অফ টি দিয়ে বোঝাচ্ছে যে টাইম ডোমেনে আছে, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা লিখবো হচ্ছে এল অফ এফ অফ টি। ঠিক আছে, তো আমি জাস্ট এমনি ব্র্যাকেট দিয়ে নিলাম, মানে এফ অফ টি একটা ফাংশন আছে সেটার আমি ল্যাপ্লাসে কনভার্ট করছি। তাহলে এটার ফর্মুলাটা কি হবে, এটার ফর্মুলা হচ্ছে 0 থেকে ইনফিনিটি এফ অফ টি, মানে ওই ফাংশনটা
এবং সেটাকে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেট আছে এরকম একটা এক্সপোনেনশিয়াল টার্ম দিয়ে গুণ করবো। এখন এই সূত্রটা কোথা থেকে আসছে, এটার ব্যাকগ্রাউন্ডটা পুরাটাই ম্যাথমেটিক্যাল, এটার প্রমাণও আছে অনেক বড়। তো ওটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট ল্যাপ্লাসের সূত্রটা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এটাকে আমরা সহজে লিখি হচ্ছে এফ অফ এস দিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা। যদি একটা জিনিস টাইম ডোমেইনে থাকে সেটাকে আমরা নিয়ে যেতে পারি হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ইন্টিগ্রেশন করব কার, এই ফাংশনটা তার সাথে গুণ থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা। ওকে, তাহলে এখন এই ফর্মুলায় এফ অফ টি বিভিন্ন ধরনের সিগন্যাল দিয়ে আমরা কয়েকটা সূত্র তৈরি করব। তাহলে এখন ফার্স্টেই আসি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ সিগন্যাল। ওকে, তাহলে ইউনিট স্টেপ সিগন্যালের সময় এফ টি যেটা, সেটা হচ্ছে ইউটি, এবং ইউনিট যেহেতু বলছি, স্টেপ সিগন্যাল হচ্ছে ইউটি দিয়ে প্রকাশ করতাম, তাহলে ইউনিট হলে এটার মান হবে হচ্ছে 1। ওকে, তো এগুলো আমরা আগে দেখে আসছি। তাহলে এখন এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে জাস্ট এই ফর্মুলাতে মান বসাই, তাহলে এফ অফ টি এর জায়গায় বসবে হচ্ছে 1। তাহলে এফ অফ টি এর জায়গায় 1 বসলো, এই যে এখানে মান বসাচ্ছি, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, এবং যেই তার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি সেই জিনিসটা 1 বাই হয়ে চলে আসে। তাহলে এখানে টি এর সাথে আমার সহগ গুণ আছে মাইনাস এস, তাহলে এটা 1/s। ঠিক আছে, এটা নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা আসলো, এটাকে আমরা এখন লিমিট বসাবো 0 থেকে ইনফিনিটি। এখন এটার মধ্যে তো এস জিনিসটাতে তো আর লিমিট বসানো দরকার নেই, আমাদের এখানে কার রেসপেক্টে করতেছি, টি এর রেসপেক্টে, তার মানে এস হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তাহলে 1/s এটাকে বাইরে নিয়ে আসলাম। তাইলে এখন এটার উপরে লিমিট বসাই। আচ্ছা, তাইলে এখন এখানে হচ্ছে -1/s, আর হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি, এটার মান কত, এটার মান সাধারণত মুখস্থ থাকে। তো ই টু দি পাওয়ার ইনফিনিটি হইলে এটার মান হয় হচ্ছে 0, আর ই টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1। তাইলে এখানে হবে 0 - 1। তাইলে দেখা যাচ্ছে এটা আসতেছে -1/s ইন্টু -1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/s। তাহলে দেখতে পাচ্ছি যে যদি একটা ইউনিট স্টেপ সিগন্যাল হয়, সেই সিগন্যালটা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে গেলে এটা হয়ে যায় হচ্ছে 1/s। তাহলে আমার যে কোনো সিগন্যাল যদি ইউটি থাকে, এটাকে আমি সহজেই 1/s আকারে লিখতে পারি। ঠিক আছে, এবং আমরা আগে যে ম্যাথগুলো সলভ করি সবকিছু দেখছি এস ডোমেইনেই সলভ করা হয়। তাহলে আমাদের এটা একটু দরকার যে 1/s আকারে যদি কিছু থাকে সেটাকে আমরা হচ্ছে ইউনিট স্টেপে নিয়ে আসতে পারি। এখন নেক্সট ইয়ারটাতে চলে আসি। নেক্সট হচ্ছে এক্সাম্পল, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন। আচ্ছা, এক্সপোনেনশিয়াল আগে আমি র্যাম্পটা করি, অফ এ র্যাম্প সিগন্যাল। ওকে, জাস্ট ওই ইকুয়েশনে বসায় দেওয়া। তাহলে এখন সি এফ অফ টি কি হবে, এফ অফ টি হচ্ছে আমার র্যাম্প সিগন্যাল, তার মানে টি ইন্টু ইউটি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের র্যাম্প সিগন্যাল। সো এফ অফ এস হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করব টি অফ ইউটি, এফ টি এর জায়গায় বসবে, এবং সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি এটা থাকবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আগেরটা যেরকম 1 ছিল আমরা জাস্ট এই জিনিসটাকে ইন্টিগ্রেট করছি, এখন এটা না, এখন আমাদের এখানে চলে আসছে কতগুলা ভিন্ন ভিন্ন টার্ম। যেমন আমরা ভিন্ন ভিন্ন টার্ম কি পাইছি, এখানেও টি আছে, এখানে ইউটি আছে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন এই র্যাম্প সিগন্যালটার এই যে ইউটি, যেটা ইউটি তো আসলে হচ্ছে 1, তাইলে এখন র্যাম্প সিগন্যালটাকে এটার বদলে আমি আসলে লিখতে পারি হচ্ছে টি। কারণ আমরা দেখছি যে এভাবে যদি যাই y = mx, সেটাই হচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ, সেটাই একটা র্যাম্প সিগন্যাল। এবং এখানে আমি যদি ঢাল 1 ধরি তাহলে y = x, এটাই এখানে লিখতেছি এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে জাস্ট টি। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে 0 ইনফিনিটি টি, ইউটি এর মান তো জানি 1, এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা তো যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাহলে এখানে দুইটা টার্ম আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে টি আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে এখন এটাকে আর সহজে ইন্টিগ্রেট, মানে আগের মতো করে ইন্টিগ্রেট করা যাবে না, এখন আমাদের ইউভি ফর্মুলা দিতে হবে। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটা আমি এই পাশে লিখে রাখি, হয়তো অনেকেরই মনে নাই।
এখানে ছিল ইউভি এর ইন্টিগ্রেশন, ইউ এ হচ্ছে টি এর ফাংশন, ভি ও হচ্ছে টি এর ফাংশন। তাহলে ইউ কে রেখে আমরা ভি কে একবার ইন্টিগ্রেট করব, তারপর মাইনাস ইউ কে আগে ডিফারেন্সিয়েশন করব, তারপর হচ্ছে ভি কে ইন্টিগ্রেশন করব, তারপর এই যে পুরাটা আছে পুরাটাকে হচ্ছে আবার ইন্টিগ্রেট করব। তো এটা ছিল আমাদের ইউভি অবস্থায় থাকলে যে কোনো একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে আমি ইউ সমান ধরবো। এই এক্সাম্পলের জন্য আমি ধরলাম ইউ হচ্ছে আমাদের টি, আর হচ্ছে ভি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে এখন এটাকে আমরা হচ্ছে এই ফর্মুলায় বসাই। তাইলে এখন ফার্স্টে ইন্টিগ্রেশন করব হচ্ছে টি এর, মানে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন। তাহলে ইউ হচ্ছে টি, তাহলে টি যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম, টি কে রেখে দিলাম, এবং হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন, তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এটার হচ্ছে ইন্টিগ্রেশন। এটা এটা হচ্ছে আমাদের সূত্রের প্রথম পার্টটা। এরপর কি বলছে, এরপর হচ্ছে ইউ কে আগে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডি টি অফ ইউ, ইউ মানে হচ্ছে টি, এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন করব। ভি মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটার ইন্টিগ্রেশন, এবং এইটা পুরাটার উপরে ওভারঅল ইন্টিগ্রেশন, এবং এখান থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখন করি। তাহলে টি কে রেখে দিছি ফার্স্টে, টি থাকুক। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি হয় অলরেডি একটা দেখে আসলাম, 1/-s e⁻⁻st, মানে ইন্টিগ্রেশন যেহেতু করে ফেলছি তাহলে আমরা এখানে লিমিট বসাবো। ওকে ফাইন। আর পরের যেটা, পরেরটার হচ্ছে প্রথম এই ইন্টিগ্রেশনটা আপাতত করতে পারবো না, আগে এই ভিতরের এইটুকু সলভ করি। তাহলে ভিতরের এইটুকু সলভ করলে আমরা জানি ডি ডিটি অফ টি মানে ডি ডিএক্স অফ এক্স, এটার মান জাস্ট 1, তো 1 রেখে দিলাম। আর এটাকে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে 1/-s e⁻⁻st, এবং এটার উপর আবার ইন্টিগ্রেশন। তাহলে এখন প্রথম ইয়াটা আমি লিমিট আপাতত বসাচ্ছি না, দুইটা রাশি বা দুইটা পার্টে একসাথে লিমিট বসাবো। তাহলে এখানে আমার থাকতেছে কি -1/s, এটা তো অলরেডি আছেই। আবার এইটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে আরেকটা -1/s বা 1/-s, একই কথা। এরপর e⁻⁻st। এখন এটাকে হচ্ছে আমরা লিমিট বসাইতে পারি। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে টি থাকলো, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস টি ডিভাইডেড বাই এস, এসটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসলাম। এরপর e⁻⁻st, এটার উপর আমরা লিমিট বসাবো। এখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর 1/s ইন্টু 1/s, তাহলে এটা হবে 1/s²। তাহলে এটাকেও বাইরে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট, তারপর এখানে টি এর উপর আমরা হচ্ছে লিমিট বসাবো। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে t/s থাকুক। এখন e⁻∞ মানে কি, e⁻∞ মানে 0, আবার e⁻0 মানে কি, আচ্ছা এখানে একটা জিনিস হয়েছে, এই টিটা তো বাইরে আসবে না, টি এর উপর তো আমরা লিমিট বসাবোই, তো টিটা ভিতরেই থেকে যাবে। টি তো ভ্যারিয়েবল, তাহলে টি কে তো কনস্ট্যান্টের মতো বাইরে নিয়ে আসতে পারি না। আচ্ছা, তাহলে এখন এখানে দেখা যাচ্ছে টি এর মান ইনফিনিটি, আবার e⁻∞ মান 0, তার মানে 0-র সাথে আমার যাই গুণ হোক না কেন এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপর ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী লোয়ার লিমিটের জন্য মাইনাস বসালাম। এরপর পরেরটা হচ্ছে টি এর মান 0, আবার e⁻0 এর মান হচ্ছে 1, তাহলে 0 ইন্টু 1, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার ফার্স্টের এই টার্মটা পুরাটাই আমরা পাচ্ছি 0। আচ্ছা, আর এখানে থাকতেছে 1/s², এবং এখানে থাকবে e⁻∞ - এটা একটু ভেঙেই লিখলাম। তাহলে এখানে 0 থাকে, এখানে 1/s², আর এখানে কি থাকে, e⁻∞ এর মান হচ্ছে 0, e⁻0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে আসতেছে ক্যালকুলেট করলে 1/s²। তাহলে দেখা যাচ্ছে র্যাম্প যে সিগন্যাল, সেই সিগন্যাল গুলাকে আমরা হচ্ছে যদি ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাই তাহলে এটা থাকতেছে 1/s²। এখন আগের ক্লাসের সাথে এটা একটু রিলেট করার চেষ্টা করি। আগের ক্লাসে যে আমি একটা দেখাইছিলাম, পেজটা আমি বের করি, এই যে এই পেজটা, এখানে আমি দেখতে পাচ্ছি এই ফার্স্টেরটা হচ্ছে নর্মাল একটা সিগন্যাল ছিল, ইম্পালস টাইপের, তারপরটা মানে ইউনিট স্টেপ টাইপের। আচ্ছা, ওগুলা বাদ দিই, ওই উপরের লাইনটা বাদ দিই, এই নিচে যে অ্যারো চিহ্ন দিয়ে লিখছি সেটা দেখি। স্টেপ থেকে র্যাম্প,
বা র্যাম্প থেকে স্টেপ নিতে গেলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতাম, মানে এটাকে একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে পাস করতাম। আবার উল্টা ভাবে যদি স্টেপ থেকে র্যাম্পে আনতে চাইতাম, তাইলে আমরা হচ্ছে একটা ইন্টিগ্রেশন করতাম বা ইন্টিগ্রেটরের মধ্যে দিয়ে পাস করতাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে নিয়ে আসি একটু। তার মানে র্যাম্প সিগন্যাল থেকে স্টেপ সিগন্যাল এবং ভাইস ভার্সা, মানে একবার এখান থেকে এখানে যাব, একবার এখান থেকে এখানে আসবো। তাহলে এটা থেকে র্যাম্প থেকে স্টেপে এইটাতে যাওয়ার আমাদের প্রসেস কি ছিল? র্যাম্প টু স্টেপ এটা যাওয়ার প্রসেস ছিল হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েটর নামক একটা অপারেশনাল একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে দিয়ে পাস করা। তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আর উল্টা ভাবে যদি বলি, স্টেপ থেকে র্যাম্পে আসতে গেলে আমার করতে হতে হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, তাহলে অলরেডি আমরা দেখলাম যে যে কোনো জিনিসের একটা ডিফারেন্সিয়েশন করা, যদি এই জিনিসটা অনেক বড় একটা ইকুয়েশন হয় সেটা বেশ কষ্ট হয়ে যায়। ইন্টিগ্রেশন করলে তো আরো কষ্ট। ডিফারেন্সিয়েশন তাও চেইন রুলের মাধ্যমে করা যায়, অনেক আননোন বা ধরেন অনেক লম্বা একটা জিনিসেরও করা যায়, বাট ইন্টিগ্রেশনে অনেক রুলস, অনেক কিছু, তো এটা করা খুবই ডিফিকাল্ট। আর এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের স্টেপ সিগন্যাল, যেটা স্টেপ সিগন্যালকে যদি আমি ইয়াতে নিয়ে যাই, ল্যাপ্লাসে নিয়ে যাই, জাস্ট 1/s হয়ে যাচ্ছে এবং এখানে হয়ে যাচ্ছে 1/s²। ঠিক আছে, তাহলে এখন এই জায়গাটায় আমি একটু লিখি র্যাম্প সিগন্যাল, এই লাইনটাকে লিখতেছি। র্যাম্প সিগন্যাল হচ্ছে আমার ছিল হচ্ছে 1/s², এখান থেকে যাচ্ছে হচ্ছে 1/s। তাইলে এটা কিসের মাধ্যমে ছিল? ডিফারেন্সিয়েশন। তো র্যাম্প আর স্টেপের যে রিলেশনটা, সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন দিয়েই হচ্ছে, সেটার কোনো চেঞ্জ নাই। আমি শুধু চেঞ্জ করতেছি কি, তাদের প্রেজেন্টের ওয়েটা চেঞ্জ করতেছি। তো প্রথমে আমি টাইম ডোমেনে করলাম, এখন ফ্রিকোয়েন্সি ডোমেন। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখা যাচ্ছে একটা এস আমার কমে যাচ্ছে। একইভাবে উল্টা এখানে যদি করি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা এস যুক্ত হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে, এই 1/s², এখান থেকে আমি কিভাবে 1/s এ যেতে পারি? ঠিক আছে, ওয়াট দিয়ে রাখলাম। তার মানে এটাকে যদি আমি এস দিয়ে গুণ করি, তাহলে 1/s এ যেতে পারি, রাইট? একইভাবে 1/s থেকে কিভাবে আমি 1/s² এ যেতে পারি? এখানে আমি নর্মালি যদি বলি 1/s কে হচ্ছে আরেকটা 1/s দিয়ে গুণ করি, তাহলে 1/s² এ যেতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে টাইম ডোমেনে র্যাম্প থেকে স্টেপে যেতে গেলে আমার এখানে ডিফারেন্সিয়েশন, আমি ডিএক্স জাস্ট এভাবে লিখে রাখলাম বোঝার জন্য। আর স্টেপ থেকে র্যাম্পে যেতে গেলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের সাইনটা দিয়ে রাখলাম। আর ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখলাম আমার ডিফারেন্সিয়েশনও করতে হচ্ছে না, ইন্টিগ্রেশনও করতে হচ্ছে না। কি করতে হচ্ছে? নর্মাল একটা জিনিস জাস্ট গুণ এবং ভাগ করতে হচ্ছে, মানে এখানে এস দিয়ে গুণ করতেছি, এখানে এস দিয়ে ভাগ করতেছি। তাইলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা কোনো কিছুকে কনভার্ট করে নিয়ে যাই, সেখানে আমার আর ডিফারেন্সিয়েশন করা লাগে না, ইন্টিগ্রেশন করা যায় লাগে না। আমি জাস্ট নর্মাল একটা টার্ম গুণ বা ভাগ করলেই পারি, এবং টার্মটা কি? টার্মটাই হচ্ছে এস, যে এস এর মান ছিল হচ্ছে জে ওমেগা। ঠিক আছে, তাহলে একটা এস জাস্ট গুণ এবং ভাগ, নর্মাল একেবারে প্রাইমারি লেভেলের গুণ এবং ভাগ, সেটা আমার রিপ্রেজেন্ট করতেছে কি? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে। তো এই যে ম্যাথমেটিক্যাল যে প্রসেস গুলা, সেগুলাকে সহজ করাটাই ছিল আমার উদ্দেশ্য। তো এখানে আমি ডিফারেন্সিয়েশনের বদলে জাস্ট একটা গুণ নিয়ে আসলাম, সিম্পল একটা গুণ। ইন্টিগ্রেশনের বদলে সিম্পল একটা ভাগ নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে আমাদের এই ফুরিয়ার বলতেছি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা। তাইলে এখন এরকম আমি যে দুইটা সিগন্যাল দেখালাম, এগুলা দুইটা সিগন্যাল ছাড়াও অনেক কিছু আছে, এবং এগুলাকে কনভার্ট করলে আমার বাকি সব প্রসেস সহজ হয়ে যাচ্ছে। তার মানে প্রতিটা টাইপের সিগন্যাল ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার পর কি হবে, সবগুলাই এরকম বের করা যায়। আমি দুইটা বের করে দেখালাম, এরকম আরো অনেকগুলা বের করা যায়। তো আমি জাস্ট হচ্ছে ফর্মুলা গুলা লিখে দিচ্ছি, যে দুই একটা লাগবে সেগুলা, বিশেষ করে এক্সপোনেনশিয়াল, তারপর সাইন এবং কজ, এগুলো হচ্ছে যে যে কোনো কন্ট্রোল সিস্টেমের বইয়েই দেখা যাবে একটা না একটা টেবিল থাকবে। তারপরও আমি যেই কটা দরকার, মানে আমার এখানে টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস ডোমেইনে গেলে কিরকম হবে সেটা। তাহলে এটাকে আমি লিখতেছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টেবিল। কি ব্যাপার, লিখে না কেন? টেবিলটা লেখার আগে আমি জাস্ট একটা জিনিস বলি, যে কেন ল্যাপ্লাসে যাচ্ছি, এটার রিজন
আশা করি বুঝা গেছে। মানে এটা খুবই সিম্পল ওয়েতে রিজন বলা। এখানে আরো অনেক কিছু রিলেট আছে যে আমার কনভার্স করবে বা আমি হচ্ছে ইনফিনিটির দিকে যেন চলে না যাই, এই জিনিসগুলা ইনক্লুডেড থাকে। বাট আমাদের মেইন উদ্দেশ্য এটাই, ক্যালকুলেশন সহজ করা। একটা সিস্টেম আমি দাঁড় করাচ্ছি, কম্পিউটার আমার কিছুই বোঝে না ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া, তাই আমি পুরো সিস্টেমটাকে ম্যাথমেটিক্যাল জিনিসে কনভার্ট করে ওকে জাস্ট ইকুয়েশন গুলা ইনপুট দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী ও আমাকে আউটপুট দিবে। আমি যদি বলি তাপমাত্রা এত বাড়াইতে হবে বা স্পিড এত বাড়াইতে হবে, ওটার আমি একটা লজিক ডিজাইন করে কম্পিউটারকে দিব, তারপর সে হচ্ছে এটা মানে আমাকে আউটপুট দিতে পারবে। নর্মাল আমি মানুষকে যদি বলি যে তুমি টেম্পারেচার কমাও, তুমি টেম্পারেচার বাড়াও, এভাবে কম্পিউটারকে বললে হবে না। তো সবকিছু প্রসেস সহজ করার জন্য আমাদের হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা। আচ্ছা, তাহলে এখন ট্রান্সফরমেশন টেবলটা আঁকি। ফার্স্টে হচ্ছে আমাদের এভাবে লিখি এফ অফ টি, মানে টি ডোমেইনে কি আছে এবং সেটা এস ডোমেইনে গেলে কেমন হবে। তো 1 নাম্বার ছিল আমাদের ইম্পালস রেসপন্স, ডেল টি দিয়ে প্রকাশ করছিলাম, সেটা জাস্ট 1। মানে যদি টাইম ডোমেনে ইম্পালস রেসপন্স থাকে, ফ্রিকোয়েন্সি বা ল্যাপ্লাস ডোমেন বা অনেকে এস ডোমেনও বলে, সেটাতে 1 হয়ে যাবে। তারপর 2 নাম্বার হচ্ছে আমাদের ইউনিট স্টেপ, যেটা আমি অলরেডি প্রুফ করে দেখালাম, সেটা হবে হচ্ছে 1/s। তারপর হচ্ছে র্যাম্প, এটাও আমি প্রুফ করে দেখালাম, এটা হচ্ছে 1/s²। এরপর আছে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, যেটা এক্সপোনেনশিয়াল যদি এরকম হয় e⁻−at, এ কিছু না, জাস্ট একটা কনস্ট্যান্ট, e⁻²t 3t যা ইচ্ছা হইতে পারে, ঠিক আছে। তো এটার সাথে সবসময় আমরা এরকম একটা স্টেপ গুণ করে রাখি, মানে এটা টি লেখা যেই কথা, টি ইন্টু ইউটি লেখা একই কথা, এটা এক্সপোনেনশিয়াল লেখা যেই কথা, সেটার সাথে এরকম স্টেপ সিগন্যাল গুণ করা একই কথা। তো এটাকে করলে আসা হচ্ছে 1/s+a। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এক্সপোনেনশিয়ালটা। তার মানে যদি এরকম টাইম ডোমেনে এক্সপোনেনশিয়াল কিছু থাকে, সেটাকে জাস্ট আমি ফ্রিকোয়েন্সিতে 1/s+a নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে 5 নাম্বার, সাইন যদি থাকে, সাইন ওমেগা টি, সেটা হবে হচ্ছে ওমেগা s² + ওমেগা²। তো আমি যেটা এক্সপোনেনশিয়ালটা বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই অ্যাকচুয়ালি লাগবে, আর অন্যগুলা খুব একটা কাজে লাগবে না। তারপরও এই কয়টা হচ্ছে সবচেয়ে কমন, সেটা লিখে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্সন যে টেবলটা। আর কিছু থিওরেম আছে, থিওরেম বলতে কি, জাস্ট ল্যাপ্লাসের ডোমেইনে কিছু সূত্র আছে। তো এখানেও সূত্রগুলো এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি, সেটা জাস্ট এমনি গুণ হয়ে যাবে। তো এই টেবলটা আমি হচ্ছে বই থেকে নিয়ে আপনাদেরকে এইটার সাথে পিডিএফ এর সাথে প্রোভাইড করে দিব। সো আমি সবগুলা সূত্র লিখতেছি না, আমাদের মূল ইম্পর্টেন্ট 2টা সূত্র লিখতেছি। সেটা হচ্ছে কোনো কিছুর ডিফারেন্সিয়েশনের যদি ল্যাপ্লাস করি, সেটা কি হবে, একটু আগেই দেখলাম এস দিয়ে গুণ হয়ে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাইছি, কিন্তু এইগুলারও আসলে প্রমাণ আছে। তো এক্সাম্পলের মাধ্যমে দেখালেই সহজে মনে থাকবে। আর মানে মেইন কি পয়েন্টটা মনে রাখবেন, যদি ডিফারেন্সিয়েশন হয় তাইলে হচ্ছে এস গুণ হবে, আর যদি ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন অফ এফ অফ টি লিখি ডিটি, তাহলে হচ্ছে এস ভাগ হয়ে যাবে, তাহলে f(s)/s। এখন যদি আরেকবার ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এখানে আরেকবার হচ্ছে এস গুণ হবে, দ্যাট মিনস s² হয়ে যাবে। তাহলে এখানে যদি d²f/dt², মানে 2বার ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এখানে s²। তো এইভাবে 2বার ডিফারেন্সিয়েশন হলে s² গুণ হবে, 3বার ডিফারেন্সিয়েশন হলে s³ গুণ হবে, এভাবে চলতে থাকে, ঠিক আছে। তার মানে মূল কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন হলে একটা এস গুণ হবে, ইন্টিগ্রেশন হলে এস দিয়ে ভাগ হবে। তো এই দুইটাই মেইনলি আমাদের দরকার পড়বে। আর এমনিতে আমি টেবিলটা হচ্ছে বই থেকে প্রোভাইড করে দিব, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা যে ইয়াগুলা পড়ছিলাম, যে ওটাই কি ছিল, ট্রান্সফার ফাংশন, যেটা এই ফাংশন গুলো আসলে আমাদের এস এর সাপেক্ষে লেখা থাকে এবং সেখান থেকে আমরা হচ্ছে এটা বের করি। তাহলে আমি এখন সরাসরি আরেকটা ম্যাথে চলে যাব, যে ম্যাথ করতে আমাদের একটু আংশিক ভগ্নাংশের নলেজটা লাগবে। আংশিক ভগ্নাংশ হচ্ছে, মানে আমাদের যদি এরকম থাকে একটা ভগ্নাংশ x+3 x+4, এটা আংশিক ভগ্নাংশে আমরা এভাবে বের করি। এখানে a মানে কিছু একটা মান আসে, আর এখানে হচ্ছে x+4, মানে এই দুটাকে লসাগু করে আমরা এখানে পাই। তো আংশিক ভগ্নাংশের নলেজটা আমাদের একটু লাগবে। তো এরকম আমি একটা ম্যাথ করে দেখাবো, যেখানে আংশিক ভগ্নাংশ দিয়ে আমরা হচ্ছে ল্যাপ্লাস থেকে টাইম ডোমেইনে যে কোনো কিছু কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন জাস্ট এখানে লিখে রাখতেছি পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের টপিকটা।
সেটা আমি একটা ম্যাথ করে দেখাবো। তাহলে এখন আমি ধরলাম যে একটা কিছু ট্রান্সফার ফাংশন দেওয়া আছে হচ্ছে এইটা, এইচ অফ এস ইকুয়াল টু দেওয়া আছে s+2 s+1, এটা দেওয়া আছে কোনো একটা কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো ট্রান্সফার ফাংশন কি, এগুলো আমরা আগে পড়ে আসছি, এরকম অনেক ম্যাথ, অনেক বলতে বেশ কয়েকটা ম্যাথই সলভ করে আসছি। এই যে G1 G2, তখন আমি GH এভাবে লিখছি। অ্যাকচুয়ালি জি এবং এইচ এগুলার মধ্যেই মানে কোনো একটা সূত্র আছে যে s+2 s+3 এরকম কিছু একটা থাকে। যেমন ধরেন এখানে g(1) যেটা লিখছিলাম, এটা মানে হচ্ছে 1/s+3, এরকম একটা, মানে এটা একটা ফাংশন ছিল টি ডোমেইনে, ধরলাম t² + 2t + 3 এরকম ছিল, সেটাকে ল্যাপ্লাসে কনভার্ট করে আমরা কিছু একটা পাইছি, সেটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশনটা ছিল। তো আগে ট্রান্সফার ফাংশনকে লেখা হয়নি, কারণ আগে তো আপনাদেরকে ল্যাপ্লাস কি এটা দেখায়নি, এই কারণে এখন ট্রান্সফার ফাংশনটা এইভাবে লিখলাম। ওকে, তাইলে এখন কথা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে এটাকে আমাদের টাইম ডোমেইনে নিয়ে যাইতে বলছে। তাইলে এখানে কোয়েশ্চেনটা এরকম যে ফাইন্ড এইচ অফ টি। ওকে, তাহলে এইচ অফ এস দেওয়া আছে, দ্যাট মিনস যে কোনো একটা কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেওয়া আছে। এখন এটাকে আমার টাইম ডোমেইনে নিয়ে যেতে হবে। তাহলে এখন টাইম ডোমেইনে নিয়ে যেতে গেলে আমাদের হাতে আছে হচ্ছে এই টাইপের ফর্মুলাগুলা, যে যদি ইউনিট স্টেপ হয় তাহলে হচ্ছে 1/s, যদি র্যাম্প হয় তাহলে 1/s², যদি এক্সপোনেনশিয়াল টার্ম আসে তাহলে এরকম। আমাদের কাছে এই ফর্মুলাগুলো আছে। এখন আমরা কি করব, এগুলাকে ওই ফর্মুলাগুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেমন এখানে যদি দেখি, এখানে আছে 1/s+a, তাহলে এটাকে আমি এভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব 1/s+1, তাহলে আমার এর মানটাই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন 1/s+সামথিং এটাতে নিয়ে যেতে গেলে আমার এই পুরা ভগ্নাংশটাকে আগে স্প্লিট করতে হবে, বা এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যেটাকে লিখছি পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। এক্সাম্পলের মাধ্যমে আমি পার্শিয়াল ফ্র্যাকশন দেখাবো। পার্শিয়াল ফ্র্যাকশনের আলাদা রুলস এগুলা ডিটেলস পড়বো। আচ্ছা, তাহলে এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমি ধরলাম, এখন থেকে সলিউশন শুরু হচ্ছে। সলিউশন হচ্ছে লেট এইচ অফ এস ইকুয়াল টু, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি হবে, এখানে কয়টা টার্ম আছে, হরে একটা, দুইটা, তিনটা, তাইলে সামথিং ডিভাইডেড বাই এস এরকম থাকবে, তারপর আবার সামথিং ডিভাইডেড বাই s+1, আবার একটা ডিভাইডেড বাই s+3। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এ বি সি এর মান বের করা। এটা ওই যে আমরা ক্লাস 9-10-এ ম্যাথে সলভ করতাম আর কি, যে যে কোনো একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তো ওইটাই এখানে দেখাবো, বাট ওইখানে আমরা গুণ গুণ ভাগ করে অনেক কিছু করতাম, এখানে যে শর্টকাটে আমরা এটা করে ফেলতে পারি। তো শর্টকাট উপায়টা কি, শর্টকাট উপায় হচ্ছে এই এ বি সি এর মানগুলা কিভাবে বের করব। তাহলে এখানে আমাদের ফর্মুলা যেটা, বা ফর্মুলা না বলে আমি মানে বলতে পারি যে ট্রিক্স যেটা, সেটা হচ্ছে এ যখন বের করব তখন কি করব, পুরা এই জিনিসটাকে মানে এফ অফ টি যেটা আছে সেটাকে এর নিচে যেটা আছে এইটা দিয়ে গুণ করে দিব। তাহলে এখন এ বের করার সময় আমি আগে পুরো ফাংশনটাকে লিখবো, তারপর গুণ করব কোনটা, গুণ করব হচ্ছে এর হর যেটা, তাহলে এর হরটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, এবং এখানে এভাবে টান দিয়ে একটা মান বসাবো যে এস ইকুয়াল টু কত। এখন আমি কি করব, এটার মধ্যে এস এর মান বসাবো। এখন মান বসাবোটা কি, মান আমরা বসাই যেন এই হরটা হচ্ছে 0 হয়ে যায়। এখন এই এসটাকে আমরা লিখতে পারি s+0 বা -0, তার মানে এখানে এস এর মান বসাবো 0। আচ্ছা, তাইলে এখন এই এস আর এস কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থাকতেছে s+2 s+1 s+3, এবং মান বসাবো কি s ইকুয়াল টু 0। ম্যাম তাহলে এখানে আরেকবার একটু বলবেন প্লিজ, এর মানটা কিভাবে লিখলাম? আচ্ছা, তাইলে আমি আরেকটু মানে বিস্তারিত বলি। এখানে আমি ধরলাম যে এখানে আমাদের আছে, আচ্ছা এটাকেই লিখি s+2, এখানে s ইন্টু s+1 s+3। ঠিক আছে, এটাকে আমরা কি করতে চাই, এটাকে এইভাবে ভাগ করতে চাই যে প্রতিটা হর আলাদা আলাদা অবস্থায় একটা ভগ্নাংশে থাকবে, এবং উপরে কি হবে সেটা আমরা জানি না। মানে ধরেন আপনি এভাবে লিখছেন 1/x+3 প্লাস 1/x+4। এখন এটাকে যদি আমরা লসাগু করি, এখানে কি থাকে, x+3 x+4, এবং উপরে থাকে হচ্ছে x+4 প্লাস x+3, তাহলে এখানে থাকতেছে 2x+7।
রাইট। আচ্ছা, এখন আমরা মানে ব্যাক ক্যালকুলেশন করতেছি, যেটাই আংশিক ভগ্নাংশ, এখান থেকে এখানে আসার চেষ্টা করতেছি। এখন এখান থেকে এখানে আসলে এই লবটাকে দেখে কিন্তু বোঝার উপায় নাই উপরে এটা 1 ছিল না কি ছিল। ঠিক আছে, তো এখন কি ছিল সেটাকে আমি জাস্ট এবিসি লিখছি। এখন আমার এবিসি বের করার উপায় কি? এবিসি বের করার উপায় হচ্ছে এই প্রতিপক্ষকে এই হর দিয়ে আমাদের গুণ করতে হয়। এখন আমরা এই প্রসেসে যাব না, আমরা হচ্ছে শর্টকাট যে মেথড সেটাতে করব। সেখানে করতে গেলে যেটা করি, ফার্স্টে যেই কনস্ট্যান্টটাকে বের করব সেটার জন্য পুরো ফাংশনটাকে আগে লিখবো। তারপর ওই কনস্ট্যান্টের করেসপন্ডিং যে হরটা সেটা দিয়ে ওই ফাংশনটাকে গুণ করব। এখন এখানে এই এস থাকা মানে কি? মানে এস প্লাস কিছু একটা আছে। এখন কত আছে সেই মানটা আমরা প্রতিটা এস এ হচ্ছে বসাবো। ঠিক আছে, তো এখন এ বি এর মান বের করতে গেলে মেবি এটা আরো ভালোভাবে বোঝা যাবে। তো এর মানটা আগে আমি বের করে নিই, তারপর বি এরটা আবার দেখাবো যখন। মানে এখানে তিনটা আলাদা আলাদা অংশ, তো তো তিনটা দেখালে ক্লিয়ার হবে না আশা করি। তাহলে এখানে এস এর মান 0 বসালাম, তাহলে 2 থাকে। এখানে এস এর মান 0 বসালে 1 থাকে, 1 গুণ এখানে 0 প্লাস 3 মানে 3। তাহলে এখন এর মান আসতেছে 2/3। তার মানে আমি এখন বুঝতেছি এখানে আমার বসবে হচ্ছে 2/3। আচ্ছা, এখন ফাইন্ডিং বি। আচ্ছা, তাহলে এখন বি এর জন্য কি করব? আমি পুরো ফাংশনটাকে আগে লিখবো। ঠিক আছে, পুরো ফাংশনটা আমার ছিল s+2 s s+1 s+3। পুরো ফাংশনটাকে লিখলাম। এরপর কি দিয়ে গুণ করব? বি এর নিচে যেটা আছে সেটা s+1 দিয়ে গুণ করব। তাইলে এখন এটার সাথে গুণ করতেছে হচ্ছে s+1। ওকে, এবং মান বসাবো কি? মান বসাবো বি এর যে হর। ঠিক আছে, s+1। এই s+1 কখন 0 হবে সেই মানটা, মানে s+1 = 0 হবে কখন? s = -1 হইলে। ঠিক আছে, তাইলে এখন s = -1 বসাবো। এই যে এভাবে মানটা বসাচ্ছি। তাইলে এখন দেখি ফার্স্ট এটাকে সিম্পলিফাই করব। তাহলে এটা এটা চলে গেল, এখানে থাকতেছে s+2 s s+3, আর s এর মান বসাবো হচ্ছে -1। তাহলে এখন -1 বসাই, তাহলে -1 + 2 -1 -1 + 3। এখন এটাকে নর্মাল ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 2 -1 -1/2 আসে। তাহলে এটা হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে বি এর মান হচ্ছে -1/2। একইভাবে সি যদি বের করি, সি হচ্ছে কিভাবে বের করব? পুরো ফাংশনটা লিখবো। তারপর গুণ করব হচ্ছে সি এর করেসপন্ডিং যে হর সেটা। তাইলে সি এর করেসপন্ডিং হর হচ্ছে s+3। তাইলে গুণ করতেছি s+3, এবং মান বসাবো কত? মান এমন ভাবে বসাবো যেন s+3 = 0 হয়। তার মানে s = -3। তাহলে এখানে s = -3 বসাবো। এই টান দিয়ে এটা লেখার মানে হচ্ছে s এর মান বসাচ্ছি। আচ্ছা, তাহলে এখানেও আমাদের s+3 কাটাকাটি চলে যাচ্ছে। হচ্ছে s+2 s ইন্টু s+1, এবং মান বসাবো s = -3। তো এখন মান বসাই, -3 + 2 -3 -3 + 1। এখন এটার ভ্যালু আসে কত হয়? -1, এখানে 3 2 6, -1/6। আর এটা পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে বের করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের এফ অফ এসটা কি? এফ অফ এস অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই অবস্থায়। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন কেন করতেছি? আমরা যেন ল্যাপ্লাস থেকে টাইম ডোমেনে যাওয়ার মতো অবস্থায় নিয়ে যেতে পারি। তাহলে এটা ছিল a/s, এর মান ছিল হচ্ছে 2/3, 2/3 / s। তারপর b / s+1, b এর মান হচ্ছে -half s+1, আর এটা হচ্ছে -1/6 s+3। তাহলে এখান থেকে এখানে আসলাম আফটার পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন। পার্শিয়াল ফ্র্যাকশন করে আসলাম। তাহলে এখন দেখেন, এখন আমাদের 1/s, আমরা যে ফর্মুলা গুলা পড়ছিলাম ওই আকারে কিন্তু চলে আসছে, 1/s অথবা 1/s+a। তো এই জন্যই বলতেছিলাম এই দুটো সব থেকে বেশি কাজে লাগবে। তাহলে এই জিনিসগুলো তো কনস্ট্যান্ট, এগুলাকে এভাবে লিখলেও কোনো ক্ষতি নাই। এটা, তারপর -half এটাকে লিখলাম। তাহলে এখানে থাকতেছে 1/s+1, এটাকে লিখলাম -1/6 1/s+3।
ওকে, তাহলে এখন এটা কনস্ট্যান্ট, এটার কোনো ঝামেলা নাই, এটা থাকুক। 1/s এটাকে যদি টাইম ডোমেনে নিয়ে যেতে, এখন কিন্তু এখানে লিখে দিতে হবে। আচ্ছা, f(s) মনে হয় দেই নাই আমি, তাই না? আমি এখানে লিখছিলাম হচ্ছে h(s). আচ্ছা, তাহলে নোটেশনটা একটু জাস্ট উল্টা হয়ে গেছে, h-ই রাখি, না হলে কনফিউজড হয়ে যাবেন। তাহলে এখানে h(t). তাহলে এখন 1/s এটা কার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? ইউনিট স্টেপ ফাংশনের। তাইলে এখানে হবে একটা ইউনিট স্টেপ ফাংশন, মানে আর কিছুই না, ইউটি লিখতে পারি, বা আমি এখানে জাস্ট 1 লিখলাম। আচ্ছা, তারপর -12 এটা তো থাকবে, এটা কনস্ট্যান্ট। এন্ড 1/s+1 এটা কার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল? আমি ফর্মুলা টেবিলে আবার চলে যাই, এই যে এক্সপোনেনশিয়াল। তাহলে s+a যেটা, এটা এখানে -a হয়ে চলে আসে। ওকে, তাহলে এখানে আমাদের s+1, তাহলে এর মান কত হবে বলেন দেখি? এর মান হবে হচ্ছে -1, মানে s+a, এটা থাকবে হচ্ছে e⁻−at এই অবস্থায়। এখন এক্ষেত্রে আমার a মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 × t। এটা বোঝা গেছে এইখান থেকে কিভাবে এটাতে আসলাম? এটা হচ্ছে এই যে, যদি 1/s+2 হয়, আচ্ছা s+a এটাকে আমরা লিখি হচ্ছে e⁻−at। ইউটি মানে 1, এটা লেখার দরকার নেই। আর 1/s+3 যদি হয়, সেটাকে আমরা লিখবো e⁻−3t। যদি 1/s+4 হয়, সেটাকে লিখবো e⁻−4t। যদি 1/s-3 হয়, তাহলে এটাকে লিখবো e⁻−3t। ঠিক আছে, মানে এখানে যা থাকবে সেটাকে মাইনাস করে এক্সপোনেনশিয়ালের উপর বসাবো। তাহলে এখানে আমার ছিল s+1, তাহলে কি হবে e⁻−1t। আচ্ছা, তারপরের টার্ম 1/6 তো কনস্ট্যান্ট, এটা থেকে গেল। দেখেন s+3, তাহলে s+3 মানে a মানে 3, তাহলে e⁻−3t। এই যে দেখেন, সহজে আমি এখান থেকে টাইম ডোমেনে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, তাহলে টাইম ডোমেন থেকে একইভাবে আমরা ল্যাপ্লাস ডোমেনেও নিয়ে যেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাসের যতটুকু আইডিয়া দরকার, ততটুকু জানলেই হবে আশা করি। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই। মানে এই কয়টা ক্লাসে যা যা পড়ছি সেটার জাস্ট একটা অ্যাপ্লিকেশন টাইপের এক্সাম্পল। যেমন ধরেন, আমি কোশ্চেন আকারে লিখি, তাইলে হয়তো পড়তে সুবিধা হবে। সেটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম ফর দ্য স্পিড কন্ট্রোল ইন এ স্পিনিং মেশিন। ওকে, তাহলে জাস্ট ওভারঅল মানে গত এই 3টা লেকচারে যা যা পড়ছি সবগুলার কনসেপ্ট কিছু কিছু কাজে লাগবে। সেখান থেকে একটা কোয়েশ্চেন আকারে লিখতেছি যে, আমি যদি একটা স্পিনিং মেশিনের স্পিড কন্ট্রোল করতে চাই, এটার কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে। তাহলে ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে এখানে আমি কি কন্ট্রোল করতে চাচ্ছি। আমার ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে স্পিড। তাহলে আমি কত স্পিডে মেশিনটাকে চালাতে চাচ্ছি, সেটা হবে আমার ইনপুট, মানে ডিজায়ার যেটা। তাইলে আমি যদি ব্লক ডায়াগ্রাম করতে চাই, তাহলে আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে সেটা বলি। তাহলে এখানে হচ্ছে স্পিড কন্ট্রোল অফ স্পিনিং মেশিন, সরি, এটা এটার হচ্ছে ফার্স্টের যে কোয়েশ্চেনটা, এটার ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে। তাইলে এখানে লিখি ড্র, 1 নাম্বার দিয়ে লিখি ড্র দ্য ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমরা পড়ছি, ব্লক ডায়াগ্রাম রিডাকশন পড়ছি, সেটার মধ্যে ট্রান্সফার ফাংশন পড়ছি, এবং আজকে সেটাকে ল্যাপ্লাস থেকে টাইম ডোমেনে কিভাবে নিয়ে যাব সেটাও পড়ছি। আচ্ছা, তাহলে ব্লক ডায়াগ্রাম, এখন ব্লক ডায়াগ্রাম আঁকতে হলে আমাদের কম্পোনেন্ট গুলা লাগবে। আমাদের কি কি থাকে? থাকে হচ্ছে ইনপুট। ইনপুটটা কি হবে? ইনপুটটা হবে আমাদের স্পিড, বা এক্স্যাক্টলি বললে ডিজায়ার্ড স্পিড, আমি কত স্পিডে এটাকে চালাতে চাই এই মেশিনটাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এরটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে আমার ইনপুট, যেটা কিনা ডিজায়ার্ড স্পিড। আর ইনপুটটাকে আমি কি দিয়ে লিখতে পারি? নর্মালি লিখি হচ্ছে r(s). তাইলে এটা হচ্ছে r(s). ওকে, তারপর আমার কি থাকে? আউটপুট। আউটপুট মানে এখন সে কত আউটপুট দিচ্ছে, আমি এটাকে ঘুরানো শুরু করলাম বা পাওয়ার দেওয়া শুরু করলাম, এখন সেটা কত আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা থাকে হচ্ছে প্রেজেন্ট
যেই আহ, কি বলবো, ফিডব্যাক, ফিডব্যাক বলা উচিত হবে না, এটা হচ্ছে এখন সে কত স্পিডে রান করতেছে সেই input। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আউটপুটকে আমরা লিখি হচ্ছে সি অফ এস। এখন তারপর কি করে, তারপর আমি হচ্ছে সেন্সর দিয়ে দেই যে স্পিড কত মাপতেছে। সেন্সর কিভাবে থাকে, যে কোনো মোটরের স্পিড মাপার জন্য আমাদের ট্যাকোমিটার নামে একটা জিনিস আছে, যে ওইটা এটা সামনে ধরলেই এটা কত আরপিএম এ ঘুরতেছে, রোটেশন পার মিনিটে ঘুরতেছে, ওটা আমাদের হচ্ছে ওই ট্যাকোমিটারটা স্ক্রিনে দেখা যায়। তো এই ট্যাকোমিটারটা হচ্ছে আমার এখানে সেন্সর, সে হচ্ছে স্পিডটা সেন্স করবে, সেন্স করার পর আবার ফিডব্যাক পাঠাবে যে ডিজায়ার্ড আউটপুটের সমান হয়েছে কিনা। তাইলে এখানে যেটা দেখা যাচ্ছে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এবং ফিডব্যাক হিসেবে একটা জিনিস যাবে। আচ্ছা, এখন ফিডব্যাক যদি আমি দেখি যে নাম মিলে নাই, তাইলে আমরা কি করি, কন্ট্রোলারের মধ্যে পাঠাই। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে আমার ইনপুট, সেখান থেকে কোথায় যাচ্ছে, সেখান থেকে আমার এই যে কন্ট্রোল সিস্টেম যেটা, সেটার মধ্যে যাবে। এখন কথা হচ্ছে এই স্পিড কন্ট্রোলের জন্য আমার সিস্টেমের ভিতরে কি কি থাকতে হবে, সেটা আমি জাস্ট নাম লিখতেছি। এটা আমাদের আরেকটা লেকচার আছে এটা নিয়ে, পিডি পিআইডি কন্ট্রোলার। আপাতত আমি জাস্ট নাম লিখতেছি। পিআইডি কন্ট্রোলার থাকবে, ঠিক আছে। কারণ পিআইডি কন্ট্রোলার হলেই হবে না, আমার এখানে মোটরকে ঘোরানোর জন্য অবশ্যই মোটর ড্রাইভার লাগবে। তাহলে এগুলা হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেমের মধ্যে আছে। তারপর এটা যাবে কার মধ্যে, যাবে হচ্ছে স্পিনিং মেশিনের মধ্যে। এটা আর একটু ছোট করে আঁকা উচিত ছিল আমার, এখানে আমি ছোট করেই লিখি স্পিনিং মেশিন। তাহলে আমি এখানে কি করতেছি, আমি আমার ডিজায়ার ইনপুটটা দিয়ে দিচ্ছি কাকে, এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাই হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেম। এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রাখবো, যে এই প্রোগ্রামের উপর ভিত্তি করে সে হচ্ছে মোটরের স্পিডটাকে বাড়াবে কমাবে। তারপর মোটর ড্রাইভার মোটরকে ঘোরানোর জন্য যেটা দরকার সেটার মধ্যে দিয়ে যাবে। এরপর লাস্টলি সে লোড যেটা, সেটার মধ্যে এটাকে মানে ইনপুট দিবে। আচ্ছা, তারপর এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে স্পিড। আচ্ছা, তাহলে স্পিনিং মেশিনের স্পিড হচ্ছে আহ এইটা। এখন এই স্পিডটা আমরা হচ্ছে কোনটা, সি অফ এস। এখন এটাই সে সেন্সর মেপে দেখবে। সেন্সরটা কি হবে, সেন্সর হবে হচ্ছে এখানে ট্যাকোমিটার। তাহলে এটাকে আমি এখন এই সেন্সরের মধ্যে দিয়ে পাঠাবো, ধরলাম এটা হচ্ছে ট্যাকোমিটার, আর সেন্সর না, এটা একটু মেজারমেন্ট ডিভাইস। তারপর হচ্ছে এখান থেকে সে ফিডব্যাক পাঠাবে, তারপর সে দেখবে এখানে এরর ক্যালকুলেট করবে। তাহলে আগে যে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম, এখন যে কোনো মেশিনের জন্যই কি কন্ট্রোল করতে চাচ্ছি, যদি টেম্পারেচার কন্ট্রোল করতে চাই, তাহলে এখানে মাঝখানে ধরেন আমার এসি থাকবে বা কুলিং একটা সিস্টেম থাকবে। আর এখানে ট্যাকোমিটার যেরকম দিছি, সেখানে থাকবে আমাদের থার্মোমিটার বা টেম্পারেচার মাপার অন্য কিছু, থার্মোকাপল হইতে পারে, বা অন্য যেই সেন্সর গুলো আছে টেম্পারেচার মাপার, সেগুলা থাকতে পারে। তো এখন যেই আউটপুটটা আমরা চাচ্ছি সেটার রেসপেক্টিভ আমরা এই কন্ট্রোলের ব্লক ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারতেছি। তাহলে এখন এই পিআইডি কন্ট্রোলার, এটার একটা ট্রান্সফার ফাংশন থাকবে। তারপর মোটর ড্রাইভার, এটার একটা ট্রান্সফার ফাংশন থাকবে। আর এই যে এটা সেন্সর, মানে ট্রান্সডিউসার বলা যেতে পারে এখানে, যে সে মেজার করবে এবং একইভাবে একই সাথে ইয়াটা আউটপুটটাকে পাঠাবে, সেটার একটা ট্রান্সফার ফাংশন থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের এখানে ফিডব্যাক। তাহলে এখন এই তিনটা জিনিসের যদি ট্রান্সফার ফাংশন দেওয়া হয়, আমি এখান থেকে ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করলে সেটা সিগন্যাল ফ্লো গ্রাফও আঁকতে পারবো। তারপর এখান থেকে আমার যদি টাইম ডোমেনে নিয়ে যেতে হয় সেটাও করতে পারবো। তারপর নিয়ে যাওয়ার পরে আমি ওইটার অনুযায়ী প্রোগ্রামটা সেট করে এই পিআইডি কন্ট্রোলারের প্রোগ্রামটা হচ্ছে কন্ট্রোল করব। তো এটা হচ্ছে পুরো ওভারঅল সিস্টেম। তো এখানে আমি যদি বলি যে আমাদের পিআইডি যে কন্ট্রোলারটা আছে, এটার ট্রান্সফার ফাংশন আমি দিলাম হচ্ছে 10+20s, 20/s, এটা দিয়ে দিলাম। তার মানে এটা কোন ফর্মে আসতেছে, এভাবে লিখতে পারি, 10s+20, ঠিক আছে। তারপর আমি বললাম হচ্ছে ওই ইয়াটার, সেন্সরটার, সেন্সরটার হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে আমার জাস্ট 1 আছে, ভালো। তারপর হচ্ছে এখানে যে মোটর ড্রাইভার যেটা দিছি, সেগুলার আমি যদি ইয়া দিয়ে দিই, আমার এখানে ইয়াটা মানে স্পিনিং মেশিন, যেটা স্পিনিং মেশিন হচ্ছে পুরাটা প্রসেস কন্ট্রোল করতেছে। আর হচ্ছে এই মোটর ড্রাইভার যেটা, সেটার আমি একটা ফাংশন দিয়ে দিলাম, G2 দিলাম, এটা G1 দিই, 1/1 + 0.1s। তারপর G3, এটা হচ্ছে মেশিনের যেটা, স্পিনিং মেশিনের ট্রান্সফার ফাংশন দিলাম 1 + 0.5s। এখন আমি বললাম এটার ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে, তাইলে কি এখন পারা যাবে না? এখন পুরোটাকে সিম্পলিফাই করি।
তাহলে এখানে আর এস যাচ্ছে, একটা সামিং পয়েন্ট আছে, এরপর ফার্স্টে এই ট্রান্সফার ফাংশনের মধ্যে ঢুকতেছে 10s প্লাস 20 ডিভাইডেড বাই এস। তারপর কি হইতেছে, তারপর এটার মধ্যে যাইতেছে 1 প্লাস 0.1 এস। তারপর যাইতেছে হচ্ছে পরেরটা স্পিনিং মেশিনের মধ্যে। এরপর এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে আউটপুট, এবং এই আউটপুট থেকে আমার ফিডব্যাক যাচ্ছে, ফিডব্যাকটা যেহেতু 1 ধরছি, জাস্ট 1 এরকম। তাইলে এই যে এতদিন যেগুলো সলভ করছি সেখানে জাস্ট G1 G2 এরকম এই অবস্থায় দেওয়া ছিল, এখন হচ্ছে আমাদের এরকম একটা পেয়ে গেলাম। এখন আমি যেটা বলবো এটা আপনারা একটু বাসায় সলভ করার চেষ্টা করবেন যে এটার ওভারঅল ট্রান্সফার ফাংশন কত। কারণ এখানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন মেথড আমি শিখাইছি, এখানে 3টা সিরিজে আছে। তাহলে 3টা সিরিজে থাকলে আমরা জাস্ট এই 3টাকে গুণ করে দিই, এই 3টাকে গুণ করব, তারপর একটা ক্লোজ লুপ পাবো, সেই ক্লোজ লুপের ওভারঅল ফাংশন কত সেগুলো আমি সবই ক্লাসে দেখাইছি। তাহলে আপনারা যেটা করবেন এইটার ওভারঅল ট্রান্সফার ফাংশন টিএফ লিখলাম সংক্ষেপে, এটা একটু আপনারা বের করে দেখবেন কত হয়। ঠিক আছে, তো কোয়েশ্চেন কিভাবে হতে পারে, কোয়েশ্চেন হতে পারে যে এরকম, যে আমরা একটা স্পিনিং মেশিনের স্পিড কন্ট্রোল কিভাবে করতে পারি, জাস্ট বর্ণনামূলক একটা থাকলো, তার সাথে পরের কোয়েশ্চেন থাকলো যে যেই এক্সপ্লানেশন বা যেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্পিড কন্ট্রোল করতে গেলে কি করতে হচ্ছে সেটাকে একটা কন্ট্রোল সিস্টেমে ব্লক ডায়াগ্রামে রূপান্তর করা। তাহলে এই আপনার স্টেপ বাই স্টেপ কি কি লাগবে সেটাকে একটা ব্লক ডায়াগ্রামে এভাবে রূপান্তর করবে। তারপর যদি আমি ব্লক ডায়াগ্রাম গুলা ট্রান্সফার ফাংশন দিয়ে দিই সেটার ম্যাথমেটিক্যাল মডেলিংও এখন আপনারা আশা করি পারবেন। আচ্ছা, আর এখন আমরা স্টেট স্টেট কনসেপ্ট যেটা বাকি থাকলো সেটা আমি আজকে ক্লাসে পড়াবো না, সেটা আমি নেক্সট দিন দেখাবো। তো আজকে ক্লাসটা হচ্ছে এতটুকুই থাকলো। আপনারা হচ্ছে ল্যাপ্লাসের ফ্রিকোয়েন্সি থেকে টাইমিং ডোমেনে কিভাবে যায় ওই ম্যাথটা ভালো করে একটু দেখবেন। আর হচ্ছে এরকম আমি এটার সাথে কয়েকটা টপিক দিয়ে দিব, যেমন স্পিড কন্ট্রোল অফ স্পিনিং মেশিন একটা দিলাম, তারপর হতে পারে টেম্পারেচার কন্ট্রোল অফ এ ডাইং মেশিন বা এরকম কিছু একটা, এরকম কয়েকটা টপিক দিয়ে দিব। আপনারা একটু এই টপিক গুলার কি কি ব্যবহার করা হয় সেটা একটু খুঁজে খুঁজে ওইটার কন্ট্রোল সিস্টেম বা ব্লক ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের টাস্ক। আর আজকের ক্লাস আমি আর বেশি লেন্দি করবো না, এতটুকুই থাকলো।